সংসার ভেবে কিন্তু সংসারের খরচটা হয় এক এক রকম। সংসারে এক এক রকম খরচ। ছোট সংসারে ছোট খরচ, বড় সংসারে বড় খরচ। আর আমার সংসারে কত টাকা খরচ হয় পুরো একটা মাসে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। এর ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। ঘুম থেকে উঠেই সকালের মিষ্টি রোদ খাওয়ার জন্য বাইরে চলে গিয়েছিলাম। তো 40 মিনিট হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। এসেই বাচ্চাদের জন্য নাস্তা বানাইতে চলে এসেছি কিচেন রুমে। আর একটা মজার বিষয় হচ্ছে কি, আমি যখনই ক্যামেরা চালু করি কেন যেন আমার রুটি গোল হয় না। কি আমার সাথেই হয় না সবার সাথে হয়? যারা আমার ভিডিওটা দেখতেছেন আপুরা, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যখনই ক্যামেরাটা চালু করি তখনই আমার রুটি একদম আঁকাবাঁকা হয়ে যায়, কেমন যেন হয়ে যায়, মানে গোল হয় না, দেখতে সুন্দর লাগে না। তারপরও আজকের গোলাটা হচ্ছে একটু পান্না হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে পানিটা বেশি পড়ে গেছে, সেই জন্য রুটিগুলো আমি একটু বেশি করে গুঁড়ি দিয়ে বানাইতে হইতেছে, মানে আটা দিয়ে, নয়তো বা রুটিগুলো আরেকটু সুন্দর হইতো। তারপরও কষ্ট করে বানাচ্ছি, কেননা বাচ্চারা হচ্ছে একজন প্রাইভেটে যাবে আর একজন স্কুলে যাবে। কারণ আমার মেয়ের আজকে শনিবার স্কুল খোলার কারণ হচ্ছে শিক্ষকরা তাদের যেই দাবি ছিল, দাবির জন্য কিছুদিন যাবৎ ঢাকাতে গিয়ে আন্দোলন করেছে। জন্য ঠিকমতো ক্লাস হয়নি স্কুলের মধ্যে, শুধু প্রেজেন্ট ডাকতো আর প্রথম ক্লাসটা করে ছুটি দিয়ে দিত। বেশ কিছুদিন এরকম যাওয়ার পরে এখন ওদের দাবি মেনে নেওয়া হয়েছে। তো সেই জন্য আবার আগের মতো ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। তো সেই জন্য সামনে যেহেতু নভেম্বর মাসের 20 তারিখে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো সেই জন্য টিচাররা ডিসিশন নিয়েছে যে শনিবার দিনটাও ক্লাস করাবে। তো সেই জন্য আজকে আমার মেয়ে স্কুলে যাবে, আর ছেলের তো স্কুল অফ ডে আজকে। ছেলের স্কুল নেই, কিন্তু ছেলে প্রাইভেট আছে, আবার স্পোকিং ক্লাসে যাবে। তো সেই জন্য হেঁটে এসেই বোখরা খুলে সাথে সাথে কিচেন রুমে চলে এসেছি নাস্তাটা বানানোর জন্য। কারণ বাচ্চাদেরকে যদি নাস্তাটা রেডি না করে দিই তাহলে হচ্ছে না খেয়ে স্কুলে চলে যাবে। তো আমার সংসারের কাজগুলো তো আমারই দায়িত্ব সহকারে টাইম মেনটেন করে করতে হয়, কেননা যেহেতু আমি ঘরের মধ্যে মানে একজন যে কিনা মানে ঘরের কাজগুলা আমাকে ছাড়া কেউ করার মতো নাই। তো আমার এই জন্য টাইম মেনটেন করে না করলে সব কিছু এলোমেলো হয়ে যায়, প্যাচ লেগে যায়। তো বাচ্চাদেরকে যদি ঠিক মতো নাস্তাটা না দিই তো ওরা না খেয়ে প্রায় স্কুলে চলে যাবে, তো সেটা আবার আমার কাছে ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটু রেস্ট না নিয়ে কিচেন রুমে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো আমি এখানে রুটিগুলো ভালো করে ছেঁকে নিয়েছি, আর এখানে হচ্ছে মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার মেয়ের জন্য ডিম ভেজে দিচ্ছি। ও আবার পেঁয়াজ কাঁচামরিচের ডিমটা খুব পছন্দ করে। নর্মালি ডিম ভেজে দিলে মানে আমাকে বারবার করে বলে, আম্মু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমাকে ডিম ভেজে দিতে পারো না, আমাকে এরকম খালি ভেজে দিয়েছো কেন? তো ওদেরকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম রুম গুছানোর জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এত অল্প টাকা দিয়ে কিভাবে আমার সংসারটাকে চালাই, কিভাবে বুদ্ধি করে আমি পুরো মাস সুন্দরভাবে চলতে পারি, সেই টিপসগুলো আপনাদেরকে দিয়ে দিব আর আপনাদের সাথে শেয়ার করব আমার সংসারের খরচ আর বিষয় সব কিছু। আসলে সংসার হচ্ছে এক একজনের সংসারের খরচ এক এক রকম। কারো সংসারে বেশি খরচ লাগে, কারো সংসারে কম খরচ লাগে। সেটার কারণ হচ্ছে তাদের সংসারের সদস্য সংখ্যা বুঝে। আমরা যেহেতু মা ছেলে মেয়ে 3 জন মানুষ, তো আমরা মানুষ 3 জন, সেজন্য আমাদের খরচটা একটু কম। যদি আমার হাজবেন্ড বাড়িতে থাকতো বা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকতো তাহলে হচ্ছে খরচটা আর একটু বেশি লাগতো। যেহেতু তারা গ্রামের বাড়িতে থাকে, হাজবেন্ড বিদেশে থাকে, সেজন্য আমার খরচটা কম দিয়ে আমি চলতে পারি।
এরকম ফ্যামিলি আছে যে অনেকের সংসারের মধ্যে হচ্ছে ছেলে মেয়ে পড়াশোনা করায় না, তাদের খরচ আবার আমার থেকে অনেকটা কম। আবার অনেকের ছেলে মেয়ে হচ্ছে স্কুলে আমার মতো যাদের হাই স্কুলে বা কলেজে পড়াশোনা করে তাদের খরচটা আমার মতো লাগে, বা আমার থেকে যদি সন্তান বা হচ্ছে সদস্য সংখ্যা সংসারে বেশি হয়ে থাকে তাহলে তাদের খরচটা আর একটু বেশি। আবার হচ্ছে অনেকের বাসায় অসুস্থ রোগী থাকলে তাদের খরচ এক এক রকম, বা হচ্ছে কারো বাসায় যদি মেহমান আসে মাসে 2-3 বার তাদের খরচটা আলাদাভাবে হয় বা অন্যরকম। আসলে এক একজনের সংসারের খরচ এক এক রকম, মানুষের চাহিদার উপরে খরচটা ডিপেন্ড করে, তারপরে হচ্ছে সদস্য সংখ্যার উপরেও মানুষের খরচটা নির্ভর করে। তো হচ্ছে আমি যেহেতু শহরে থাকি, আমার বাসায় খুব মেহমান কম আসে, মানে ওরকম বেশি আসা হয় না। যদি গ্রামে থাকতাম তাহলে মেহমান বেশি আসতো। তো সেই জন্য আমার সংসারে আমি এত অল্প পরিমাণ টাকা দিয়ে চলতে পারি, কেননা আমার ছেলে মেয়ের যা খরচ যায় তাদের পিছনে যায়, তাদের প্রাইভেটে স্কুলে খাতা কলমে দেন এগুলোতে আমার খরচটা বেশি যায়। আর বাজার খরচ কিন্তু আমার খুব কম লাগে, কেননা হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করলে বেশিরভাগ সময় রাতে খাবার খাই না। তো আমার যা রান্না করি তা দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে রাতে অল্প পরিমাণ হলেও চলে। দেন হচ্ছে আমি মানে ছেলে মেয়ের পছন্দের একটা কোনো কিছু রান্না করে আমার নিজের জন্য কিছু একটা করলেই হয়ে যায়। আমার মাসে একবার আমি 1,500-2,000 টাকার মাছ কিনলে আমার এর বেশি আর মাছ কিনতে হয় না। বা হচ্ছে গরুর মাংস আমি খুব কম খাই, যেহেতু আমার বাসার সবারই অ্যালার্জি সমস্যা আছে, মানে আমার একটু অ্যালার্জি সমস্যাটা বেশি। আর হচ্ছে আমার ছেলে মেয়ের আছে, মোটামুটি ওরা খেতে পারে, বাট তারপরেও হচ্ছে মাংসটা আমরা একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ মাংস স্বাস্থ্যের জন্য অত বেশি ভালো না। আর বাচ্চাদেরকে আমি আমার কাছে, ওরা এখন ছোট, আমার কাছে আছে, একটা সময় যখন ওরা বড় হবে কলেজ ভার্সিটিতে যাবে তখন তারা বাধ্য হয়ে হোস্টেলে বোর্ডিংয়ে থাকতে হবে বা চাকরি বাকরির ক্ষেত্রেও দূরে থাকতে হবে, তখন তারা চাইলেই কিন্তু শাকসবজি খেতে পারবে না, বা হচ্ছে মায়ের হাতের যে রান্না শাকসবজি, নতুন নতুন আইটেমের সবজি দিয়ে শাক দিয়ে নতুন নতুন রেসিপি, এগুলা কিন্তু চাইলেই তারা সময়ের কারণে মানে তৈরি করে খেতে পারবে না, তখন তারা বাধ্য হয়ে বেশিরভাগই মাংসর উপরে নির্ভর থাকতে হবে। সেই জন্য আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে আমি শাকসবজি বেশি করে খাওয়ানোর জন্য। আমি শাকসবজির আইটেমটাই বেশিরভাগ আমার বাসাতে রাখি, আর মাংসটা হচ্ছে প্রত্যেক শুক্রবারে রাখি, বা এর মাঝখানে যদি মেহমান আসে বা হচ্ছে বিশেষ প্রয়োজন হয় তাহলে হচ্ছে গিয়ে আমি মাংস রান্না করি, বা আমার যেদিন বাজার শাকসবজি নেই বা বাজারে যেতে ভালো লাগতেছে না বাধ্য হয়ে আমার ওই দিন রান্না করতে হয়। কিন্তু আমি মাসের মধ্যে বেশিরভাগ সময়ই হচ্ছে আমার ছেলে মেয়েকে মাছ শাকসবজি এগুলা খাওয়ানোর চেষ্টা করি, কেননা ওরা যদি ছোট থেকে শাকসবজি খেয়ে পুষ্টি মানে পায় বা পুষ্টিকর খাবার খেয়ে বড় হয়, তাহলে বড় হলে তারা মাংসের প্রতি আসক্ত হলে বা মাংস বাধ্য হয়ে খেতে হলেও কিন্তু তাদের পুষ্টির ঘাটতিটা মানে পূরণ হবে বা পূরণ থাকবে। নয়তোবা ছোট থেকে যদি তারা মাংস খেয়ে অভ্যস্ত থাকে, বড় হয়ে কিন্তু তাদের আর শাকসবজি ভালো লাগবে না, আর চাইলেও শাকসবজি তারা খেতে পারবে না ওইরকমভাবে নিজেদের ব্যস্ততার কারণে। তো সেই চিন্তা থেকে আমি বেশিরভাগ সময়ে আমার বাসায় শাকসবজি রান্না করার চেষ্টা করি, সেই জন্য আমার খরচটা আর একটু কম লাগে। তো আসলে সংসার জীবনটা হয়েছে এরকম, বললামই তো যে এক একজনের সংসারের খরচ এক এক রকম, এক এক মানুষের চিন্তাধারা এক এক রকম। অনেকের সংসারের সদস্য সংখ্যা কম থাকলেও অসুখ বিসুখটা যদি একটু বেশি লেগে থাকে তাহলে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে টাকা লেগে যাবে মাস শেষে। খেয়ে কয় টাকা যায়, আপনি ডাক্তারের কাছে গেলেই আপনার মানে ভিজিট দিলে 700-800 টাকা, একটু পরীক্ষা নিরীক্ষা দিলে 2-3 হাজার টাকা চলে যায়। তাহলে আপনি 2-3 হাজার টাকার বাজার করলে মিনিমাম একটা সপ্তাহ চলতে পারবেন। তো একদিনে কিন্তু ডাক্তারের কাছে গেলে 2-3 হাজার টাকা চলে যায়। আবার অনেকের গ্যাস্ট্রিকের অ্যালার্জির দেন হচ্ছে হাই প্রেশার
সংসারের এরকম নানান সমস্যা থাকে, তো তাদের কিন্তু 2-3 জাতের ওষুধ দৈনিক নিতে হয়, আর এই ওষুধগুলা কিন্তু কিনতে ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। তো আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর দান, তো এই জন্যই বললাম যে এক একজনের সংসারের খরচ এক এক রকম। তো আজকে আমি কি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনাদের সাথে গল্প করতে করতে ঘরের গোছানোর সব কাজ শেষ করে চলে আসলাম আমি কিচেন রুমে। তো কিচেন রুমে এসে আমি কাটাকুটি করে নিয়েছি, যেহেতু আজকে হচ্ছে আমার বাসায় গতকালকে একটু মাংস তরকারি ছিল, তো সেই জন্য হচ্ছে আমি আজকে আর মাছ টাছ কিছুই রান্না করব না। আমি গ্রামের বাড়ি থেকে কাঁচা পেঁপে এনেছিলাম, তো কাঁচা পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম যে এগুলো কিভাবে খেতে পারি। পরে মাথায় আসলো যে মুসুরি ডাল দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন মুসুরি ডাল দিয়ে হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে, মানে লাউ খেতে যতটা টেস্টি লাগে কাঁচা পেঁপে দিয়ে কিন্তু অতটা ভালো লাগে। আপনারা বেশি করে কাঁচামরিচ দিবেন আর ধনিয়া পাতাটা দিবেন, আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিবেন, দেখবেন যে তরকারিটা অন্যরকম একটা স্বাদ লাগে। এটা নিরামিষ হিসাবে খেতে পারেন, আর যারা ডায়েটে আছেন তাদের জন্য তো অনেক মানে উপকার, কারণ কাঁচা পেঁপের এই সবজিটা হচ্ছে ওজন কমাতে অনেক সাহায্য করে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য অনেক উপকারে আসবে। তো সেই জন্য আমার যেহেতু মানে প্রায় ডায়েটের মানে নর্মাল ডায়েট করি আর কি, আমি ওরকম না, মানে খাবার দাবার মেনটেন করা যেটাকে বলে। তো আমি সেজন্য আমার বাসায় কোনো না কোনো একটা সবজি আইটেম রাখি। তো আজকে যেহেতু অন্যান্য সবজি বাসায় নেই আর মাছ টাছও কিছু রান্না করব না, খেতে ভালো লাগতেছে না, তো সেই জন্য আজকে লাল শাক ভাজি করে নিচ্ছি। আর লাল শাকগুলো একদম কড়া ছিল, মানে কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম নুইয়া মিশে গেছে। তো হচ্ছে আর আমি এখানে মুসুরি ডালটা একটু বেশি করে দিয়ে পেঁপেটা রান্না করে নিচ্ছি। আর ব্যক্তিগতভাবে আমার কাছে এই পেঁপে দিয়ে ডাল দিয়ে অনেক মজা লাগে, আমার অনেক ফেভারিট একটা খাবার এটা। তো এটা হচ্ছে লাল শাকটা হচ্ছে আমার ছেলের ফেভারিট খাবার, ও অনেক পছন্দ করে লাল শাক, আর ডিম ভাজি হলে ওর আর কিচ্ছু লাগে না। তো আমি লাল শাক ভাজা শেষ, এখানে হচ্ছে আমি ডালের জন্য বাগার দিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। তো ডাল বাগার দেওয়া শেষ, এখানে আমি দেশি ধনিয়া পাতা ছিল, আর এখন যেহেতু শীত আসতেছে এখন তো দেশি ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা মতো গৃহিণী আছেন বাজারে যান, মানে হচ্ছে দেশি ধনিয়া পাতার দিনটা আসলে যে কোনো জিনিস আপনার বেমজা জিনিসও মজা লাগে, মানে এই ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক মিস করি সারা বছর। দেশি ধনিয়া পাতাটা আসলে পাওয়া যায় না, হাইব্রিডটা পাওয়া যায়। তো যাই হোক, আমার এখানে রান্না প্রায় শেষ। তো আমি তো বললামই যে লাল শাক আর ডিম ভাজি হলে আমার ছেলের কোনো কিছু দরকার পড়ে না, তো তার জন্য হচ্ছে আমি ডিম ভাজি করে নিতেছি। তো আপনারা আবার অনেকে দেখে বলতে পারেন যে ডিম ভাজির মধ্যে একেবারে তেল নাই। আমি আমার বাচ্চাদেরকে সয়াবিন তেলটা একেবারে পরিমাণের চাইতে কম খাওয়াতে চেষ্টা করি, কারণ বেড়াতে গেলে বা বাসায় মেহমান আসলে তখন আমি তেল বেশি করে দিয়ে রান্না করি। এর বাইরে হচ্ছে আমার বাসায় আমি একেবারে মানে তেল না দিলে হয় না, ওইরকমভাবে আমি রান্না করি, মানে তেলের পরিমাণটা একেবারেই কম দিয়ে। তো রান্না বান্না শেষ করে আমি কিচেন রুমটা গুছিয়ে চলে আসলাম আমার বাচ্চাদের ড্রেস দেওয়ার জন্য স্কুলের, মানে মেয়ের অন্য ড্রেস পরে গেছে আর এক সেট ড্রেস রয়ে গেছে যেগুলো ময়লা হয়ে আছে, আর ছেলের ড্রেসগুলো দেওয়া বাকি ছিল, তো সেই জন্য ওদের ড্রেসগুলো ধুয়ে দিলাম। আর আমার বারান্দার মধ্যে এই সাইডটা দিয়ে অনেক রোদ আসে, সেজন্য আমার তেমন বেশি ছাদে যেতে হয় না ভারী কোনো কাপড় না হলে, মানে রেগুলার পরার যে কাপড়গুলো আছে এগুলো আমি আমার বারান্দায় দিলে শুকিয়ে যায়, সেজন্য আমার ছাদে আর কষ্ট করে যেতে হয় না। আর যেহেতু আমাদের বিল্ডিংটা প্রায় 8 তলার উপরে, তো এত উপরে ছাদে যেতে অনেক পরিশ্রম লাগে। আমি মানে বিশেষ প্রয়োজন না হলে আমি এত উপরে যাই না, কারণ সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু অনেক পরিশ্রম। আর লিফটের কাজ চলতেছে, লিফটের কাজ হতে হতেও আরও 6 মাসের মতো সময় লাগবে। তো সেই জন্য চেষ্টা করি যে বারান্দায় যখন রোদটা আসে তখনই কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে নেওয়ার জন্য।
তো কাপড়গুলো আমি মেলে দিয়ে এদিক দিয়ে চলে আসলাম রুম গুছিয়ে, রুমটা গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে মুছে নিতেছি। আর হচ্ছে আমি আমার সংসারের কাজগুলা এভাবেই করি, মানে দুপুরের আজান দেওয়ার মানে জোহরের আজান দেওয়ার আগে আমি রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু শেষ করে ফেলি। কারণ একটার আজান দেওয়ার পরপরই আমার ছেলে মেয়ে দুজনে চলে আসে টিফিন খেতে, বা হচ্ছে আমার ছেলে কোচিংয়ে থাকলে শুক্র শনি ওই একটা আজান দেওয়ার সাথে সাথে চলে আসে। তো সেজন্য ওরা এসে যেন বাসায় একটা ফ্রেশ ফিল করে, সেজন্য বাসার যাবতীয় কাজ টাজ আমি ওরা আসার আগেই শেষ করে ফেলি, যেন ওরা আসলে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর এদিক দিয়ে আমি ক্রাইম পেট্রোল দেখতেছিলাম। তখন আমার হঠাৎ করে বাদাম খেতে মন চাচ্ছে। তো যেহেতু মন চাচ্ছে, বাসায় কাঁচা মানে কাঁচা বলতে না মানে ভাজা ছিল, কিন্তু বাদামগুলো কেমন যেন পোতাইনা ছিল, তো সেজন্য একটু ভেজে নিচ্ছি। আর একটু গরম করে নিলে না বাদামগুলো আবার মচমচা হয়ে যায়। তো আমি হচ্ছে বাদামগুলো ভেজে খেলাম বসে বসে। আর আমার কাছে ক্রাইম পেট্রোল এত ভালো লাগে, ওনারা যেহেতু সত্য ঘটনা নিয়ে তাদের এপিসোডগুলো তৈরি করে, তো সেজন্য আমি বসে বসে মাঝে মাঝে এগুলো দেখি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।